ওয়ানগাঁও নামের একটা গ্রাম ছিল। নমন ওখানে নিজের গরিব আর অসহায় পরিবারের সাথে থাকত। নমনের মা সুকন্যা খুব লম্বা অসুখে ভুগছিল, যার কারণে নমন সবসময় চিন্তিত থাকত। মায়ের অসুস্থতার কারণে নমন নিজের লেখাশোনাও করতে পারল না। মা, আমি ভাবছিলাম যে কয়েকদিন শহরে গিয়ে কাজবাজ খুঁজি। ততদিন তুমি তোমার ভালো করে খেয়াল রেখো, হয়তো বাবাকে ওখানে খুঁজে পেয়ে যেতে পারি। সোনা, তোমার বাবা তো অনেক বছর আগেই গায়েব হয়ে গেছিলেন। তুমি কতবার শহরে গিয়ে ছানবিন করেছো বলো, কিন্তু ওনার ব্যাপারে কিছুই জানা যায়নি। আর এখন আশা করাটাও ভুল হবে। মা, আমার পুরো বিশ্বাস আছে যে বাবাকে আমি এইবারে ঠিক খুঁজে বের করব। তুই তো আমার শরীরের ব্যাপারে ভালো করেই জানিস। আমি একা এই ঝুপড়িতে থাকতেই পারবো না। আমিও তোর সাথেই আসবো। যা হবে সেটা আমরা দুজন দেখে নেব। মা ছেলে দুজনই নিজের নিজের জিনিসপত্র নিয়ে শহরের জন্য যাত্রা শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর নমন দেখতে পেল যে ওদের কাছে রাখা জল শেষ হয়ে গেছিল। আমার খুব তেষ্টা পেয়েছে সোনা, কোথা থেকে একটু জল নিয়ে আয়, নয়তো আমি মাথা ঘুরে পড়ে যাব রে। তুমি এখানেই পাশের বাগানে গিয়ে বসে পড়ো, আমি ততক্ষণে একটু জল নিয়ে আসছি আর তাড়াতাড়ি চলে আসবো। তুমি একদম চিন্তা করো না। সোনা, যতটুকু তুই আশা দিয়েছিস না, ততক্ষণে তো তুই গিয়ে জল নিয়ে আসতিস। যা, আর গিয়ে নিয়ে আয়। নমন পাশের গ্রামে জল নিতে চলে যায়, কিন্তু প্রত্যেক জায়গায় ও খালি রাস্তা আর গাছই দেখতে পায়। আর সেই রাস্তার ওপরেই ও একটা বাড়ি দেখতে পায়, যেটা ঠিক পাহাড়ের মাঝামাঝি ছিল। সেই ঘরটা দেখার পর নমনের চেহারায় একটা স্বস্তি আসে। ওখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে আমাকে দেখতেই হবে, শুধু জলটা পেয়ে যাই ব্যাস। নমন সেই বাড়িতে চলে যায় আর গিয়ে দরজায় ঠক ঠক করে। কেউ আছেন? কেউ আছেন? এখানে কি কেউ আছেন? আমার মায়ের খুব জল তেষ্টা পেয়েছে যে, দয়া করে আমাকে সাহায্য করুন, দরজাটা খুলুন, আপনার সাহায্যের দরকার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও বাছা, আমি আসছি। সেই বুড়ো লোকটা দরজা খুলে দিল আর কলসি থেকে জল বার করলো আর গ্লাসে এনে ওকে দিয়ে দিল আর বলল, তাড়াতাড়ি চলো, শিগগিরই চলো, আমার কাছেই এক গ্লাস জল রয়েছে, এটা ওনাকে খাইয়ে দিলেই। আর তার সাথে হ্যাঁ, আমি কয়েকটা জামও নিয়ে এসেছি, ওনাকে জাম কটা খাইয়ে দিয়ে জল খাইয়ে দিও, ও নিজে নিজেই ঠিক হয়ে যাবে। যেমনটা আপনি বলবেন, ওই জিনিসগুলো আমাকে দিয়ে দিন, আমি ওখানে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো। নমন সেই লোকটার থেকে সমস্ত জিনিস নিয়ে মায়ের কাছে পৌঁছে যায়। জল 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 আনো, তাড়াতাড়ি আনো। মা, তুমি একদম চিন্তা করো না, এই নাও জল, আমি নিয়ে চলে এসেছি মা, আর তার সাথে এই জাম কটাও খেয়ে নাও। ওই জামটা খাওয়ার পর নমনের মা একদম সুস্থ হয়ে ওঠে, যেটা দেখে নমন অবাক হয়ে যায়। মা, তুমি তো একদম পাল্টে গেলে, এসব কি বলো তো? আমি তোমাকে এত ভালো কখনো দেখিনি। আমি নিজেও এই কথাটা বুঝতে পারছি না, আসলে এইসব কি হচ্ছে বলতো। তুই এই জামটা কোথায় পেলি? আর এই জামের স্বাদটা একদম পরিচিত ছিল। ততক্ষণেই ওখানে সেই শঙ্কর বাবু চলে আসেন, যাকে দেখার পর নমনের মা সুকন্যা অবাক হয়ে যায়। আপনি আপনি এখানে? নমন, নমন, উনি তো তোর বাবা, যাকে আমরা শহরে খুঁজতে যাচ্ছিলাম। বাবা, তুমি তুমি আমাদের কেন ছেড়ে গেছিলে? আমি তোমাদের সব সত্যি কথা ভালো করে বলছি। সেই সময় গ্রামে বন্যা এসে গেছিল, পাশের একটা ড্যাম খুলে দেওয়ার কারণে সব জল গ্রামের ভেতরে চলে এসেছিল। এই যে শঙ্কর, তাড়াতাড়ি নিজের পরিবারের সবাইকে তুলে নিয়ে গিয়ে আত্মীয়দের বাড়িতে পাঠিয়ে দাও। ড্যাম খোলার কারণে এই গ্রামে জল ঢুকছে বারবার, আর খুব শীঘ্রই এই গ্রাম ডুবতে চলেছে। এটা তুমি ঠিক কথাই বলেছো ভাই, আমি সেরকমটাই করব তাহলে। সেই সময় শঙ্কর ঠিক সেরকমই করলো। নিজের বাচ্চা নমন আর নিজের স্ত্রী সুকন্যাকে নিজের আত্মীয়দের কাছে পাঠিয়ে দেয়। তুমি আর দ্বিতীয়বার এই ডুবন্ত গ্রামে ফিরে এসো না, তোমার কাছে আমি খুব শিগগিরই ফিরে আসবো। আপনি তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসুন, আমি আপনার অপেক্ষা করব। ব্যাস, আমার ছেলেটার একটু খেয়াল রেখো তুমি। আর তারপরই আমি খবর শুনতে পাই যে রাস্তায় যেতে যেতে বাসটা খাদে পড়ে গেছে। আর আমি ভাবলাম যে আমি আমার পরিবারকে হারিয়ে বসলাম, আর এখানে এসে বাস করতে শুরু করে দিই।
আজকে আমি খুব খুশি যে আমার পরিবার একদম ঠিক আছে। আপনার পরিবার ঠিক নেই বাবা। বাবার ভালোবাসার পাবার জন্য আমি কতদিন ধরে কষ্ট পাই, আর তুমি এখানে বসে বসে শুধু জাম খাচ্ছ। তোমার লজ্জা হওয়া উচিত বাবা। চুপ কর নামান, বাবার সাথে কেউ এইভাবে কথা বলে নাকি? আওয়াজ উঁচু করিস না। শোনো গিন্নি, ঈশ্বরের অশেষ কৃপার ফলেই আমার পরিবারকে আমি আবার ফিরে পেয়েছি। তোমার দেওয়া সেই জাম গাছটা বিশাল বড় হয়ে গিয়েছে। আমি ওটাকে যত্ন করে রেখেছিলাম। ওটা কোনো সাধারণ জাম গাছ নয় গো, ওর মধ্যে অনেক শক্তি রয়েছে। আমি কিছু বুঝলাম না, এ আবার কিরকম জাম গাছ? এটা দিয়ে কি হয়? অনেক হাজার বছর পরে একবারই এই জাম হয়। ওই গাছের জাম একবার খাবার পরেই লোকেরা খুব ভালো সুস্থ হয়ে যায়। তার মানে তুমি তোমার এই সংসারের অবস্থা এই জামের সাহায্যে ঠিক করতে পারো? আমি আমার পরিবারকে পেয়েই খুব খুশি খোকা। চলো আমার বাড়ির সামনে ওই গাছটাকে, মানে জাম গাছটাকে দেখবে চলো একবার। নমন নিজের বাবা আর মায়ের সাথে গিয়ে সেই জামের গাছটা দেখে আর দেখতে পায় যে একটা বিশাল জামের গাছ সেই জায়গায় দাঁড়িয়ে আছে। যেটা দেখার পর ও ভীষণ খুশি হয়। ও সমস্ত গাছটা জামে ভরেছিল। মা, এই জামগুলোর সাহায্যে আমরা অসহায় মানুষকে ঠিক করতে পারবো কম খরচে। বাহ বাছা, তোমার মন প্রাণ দেখছি খুবই ভালো, কিন্তু এখানকার মানুষ খুবই গরিব আর অসহায় বাবা। ওরা জাম কিনতে পারবে না। তুমি অন্য কোনো কাজ অবশ্যই করতে পারো। বাবা, আচ্ছা আমি কি তাহলে বিরিয়ানির দোকান খুলতে পারি? আমাকে একটু বলো না। এটা তো পাহাড়ি এলাকা, কিছুটা দূরেই তো আমরা গ্রামে চলে যাব, আর সেখানে গিয়ে আমরা বিরিয়ানি বিক্রি করার কাজ করব। তুমি এমনটা অবশ্যই করতে পারো, কোনো সমস্যা নেই এতে, তুমি এমনটাই করো। নমন বিরিয়ানির ঠেলা খুলে দেয় আর পাশের গ্রামে গিয়ে বিরিয়ানি বিক্রি করতে শুরু করে। বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি, যে একবার খাবে সে আর ভুলবে না। বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি। গন্ধ তো ভালোই বেরোচ্ছে। তা কত করে প্লেট ভাই? মাত্র 50 টাকা, তাও পেট ভর্তি করে। আরে বাহ, এ তো খুবই সস্তা আর ভালো দেখছি। দাও, আমার পুরো পরিবারের জন্য পুরো 200 টাকা দাও তো। আচ্ছা। এইভাবেই নমনের বিরিয়ানি খুব বেশি চর্চিত হয়ে ওঠে। কিছুদিন কেটে গেছিল। নমন পুরো পরিশ্রম করে নিজের কাজ করত আর নিজের মা বাবার সেবাও করত। এই কথায় ওর মা বাবা দুজনই ভীষণ গর্বিত ছিল। মা, আমি তোমার জন্য একটা মঙ্গলসূত্র নিয়ে এসেছি, সোনার। আরে বা সোনা, তুই এইভাবেই সব সময় কাজ কর আর কাবিল হয়ে ওঠ। সবাই কথাবার্তা বলছিলই যে তক্ষুনি ওখানে গ্রামের প্রধান কাঁদতে কাঁদতে আসেন। শঙ্কর, শঙ্কর, আরে ও শঙ্কর, আমার গ্রামকে রক্ষা করো, আমার গ্রামকে রক্ষা করো, খুব বড় সমস্যা হয়ে গিয়েছে। আরে আস্তে আস্তে, ভালো করে কি হয়েছে সেটা আমাকে বলবে একটু তুমি। এমন কি সমস্যা এলো গো যে এত দৌড়ে দৌড়ে এত দূরে চলে এসেছো গ্রাম থেকে? আরে আমার গ্রামে বিশাল বড় সমস্যা দেখা দিয়েছে। গ্রামে সবার এখন অসুখ করে খাচ্ছে গো। গ্রামে একটা রোগ ছড়িয়ে যাওয়ার কারণে সবাই খুব অসহায় আর নিরীহ হয়ে পড়েছে। আমি গ্রামের বাইরে ছিলাম, সেই জন্য আমি রক্ষা পেয়ে যাই। আমার পুরো পরিবার সেই রোগে রুগ্ন হয়ে গেছে। কিন্তু এই রোগের ব্যাপারে তো তুমি কোনো বড় ডাক্তার বা বৈদ্যকে কেন বলছো না? আরে এই রোগের কারণে লোকেরা যে ভয় পেয়ে আছে সে কি বলি বলো তো তোমাকে। বাবা, আমরা গ্রামের সবাইকে জাদুর জামের সাহায্য করতে পারি। জামগুলোকে বিরিয়ানিতে মিশিয়ে দিয়ে ওদেরকে খাইয়ে দেব, তাহলে ওরা একদমই সুস্থ হয়ে যাবে। এই অবস্থায় আমাদেরকে জাম খাওয়ানো উচিত সবাইকে। না মা, এই গ্রামে আমাদের বিরিয়ানি অনেক বিক্রি হয়। জাম বিক্রি খেলে পরে ওরা জানতেও পারবে না, আর ওরা একদম তরতাজা হয়ে যাবে। খোকা একদম ঠিক কথাই বলছে, আমাদের এমনটাই করা উচিত। বাবা, শুধু ওদেরকে ঠিক করে দাও, তোমাদের যা টাকা লাগবে সব দেবো আমি। নমন জাদুই জামের গাছ থেকে অনেকগুলো জাম ছিঁড়ে নেয় আর বিরিয়ানি বানিয়ে ওই জামগুলোকে দিয়ে দেয়। আর এই তৈরি হয়ে গেল আমার জাম বিরিয়ানি। নমন আর প্রধান মিলেমিশে পুরো গ্রামে জামের বিরিয়ানি বিতরণ করেন। যেভাবে যেভাবে সমস্ত লোকেরা জামের বিরিয়ানি খাচ্ছিল, সেই জামের জাদুর কারণে সমস্ত লোকেরা ঠিক হয়ে যাচ্ছিল। প্রধান এই কথাটা দেখে খুব খুশি হলেন। বাবা, তুমি যদি আজকে না থাকতে তাহলে পুরো গ্রাম শেষ হয়ে যেত। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। এটা তোমার কর্তব্য ছিল।
জাম বিরিয়ানি খাওয়ার পর সমস্ত লোকেরা ঠিক হয়, আর এই কথাটা সমস্ত জায়গায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। সমস্ত লোকেরা নমনের কাছে জাম বিরিয়ানি কিনে খেয়ে নেয় আর নমনের প্রশংসা করতে শুরু করে। নমনের পুরো পরিবার নমনের ওপরে গর্বিত ছিল, আর সবাই হাসি খুশি একসাথে থাকতে লাগে। বাউরা গ্রামে একটা ছোট্ট স্কুল ছিল, যেটা অনেক পুরনো ছিল। স্কুলের অবস্থা খুবই খারাপ ছিল। বাচ্চাদের বসার ওই বেঞ্চগুলো ভাঙা ছিল আর তাদের উপরে ঘুণ ধরে গিয়েছিল। ব্ল্যাকবোর্ডে ফাটল চড়ে এসেছিল, তার সাথে বর্ষাকালের সময় স্কুলের ছাদ থেকে জলও পড়ত। বাচ্চারা, তাড়াতাড়ি হোমওয়ার্ক চেক করিয়ে নাও, এক্ষুনি বৃষ্টি হতে চলেছে, নয়তো তোমাদের কপি ভিজে যাবে। বৃষ্টিতে খাতাপত্র ভিজে যাওয়ার ভয়ে সমস্ত স্টুডেন্টরা নিজেদের হোমওয়ার্ক চেক করানোর জন্য টিচারের কাছে চলে যায়। টিচার সব বাচ্চাদের হোমওয়ার্ক চেক করে আর ওদেরকে নতুন হোমওয়ার্ক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। ঠিক আছে বাচ্চারা, কাল সবাই নিজেদের হোমওয়ার্ক করে আসবে কিন্তু। আর এখন সোজা বাড়ি চলে যাও, কেউ যেন রাস্তায় ঘোরাফেরা না করে, কারণ বৃষ্টি খুব জোরে হতে চলেছে আর বৃষ্টিতে ভিজে গেলে শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, আমরা সবাই স্কুল থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব। সব ছাত্ররা বাড়ি চলে যায় আর ওদের যাবার পরে ম্যাডামও স্কুলের সব দরজা বন্ধ করে দিয়ে আর জানালা বন্ধ করে দিয়ে তারা চাবি লাগিয়ে দেয়। তারপর সে নিজের বাড়ি চলে যায়। সবাই চলে যাবার পরে খুব জোরে বৃষ্টিও শুরু হয়ে যায় আর তার সাথে বড় তুফানও চলে আসে। আর বড় তুফানের কারণে স্কুলটা ভেঙে নিচে পড়ে যায়। পরের দিন ম্যাডাম যখন স্কুলে যায় তখন সে দেখতে পায় যে স্কুলটা পুরোপুরি শেষ হয়ে গেছে। নাও, এখন এটাই দেখা বাকি ছিল। যেমন তেমন করে আমরা এই স্কুলটায় কাজ করছিলাম, এখন তো সেটাও থাকলো না। এখন বাচ্চাদের কি করে পড়াশোনা করাবো? টিচার গ্রামের প্রধানের কাছে চলে যায় আর তাকে এই ব্যাপারে সব কথা বলে। প্রধান মশাই, আমাদের স্কুল তুফানের কারণে ভেঙে গেছে। আমাদের স্কুলের জন্য নতুন বিল্ডিং এর দরকার পড়বে, আপনি কি আমাদের সাহায্য করবেন? আমার কাছে এত পয়সা তো নেই যে আমি একটা নতুন বিল্ডিং তৈরি করতে পারি, তাই না? কিন্তু আমরা সরকারের কাছে স্কুল বানানোর জন্য একটা অনুরোধ জানাতেই পারি। আপনি একটা কাগজে লিখে দিন, আমি তার উপরে সই করে দিয়ে গ্রামের প্রধানের মোহর ওর মধ্যে লাগিয়ে দিয়ে কার্যালয়তে জমা করিয়ে দেব, ঠিক আছে? টিচার স্কুলের বিল্ডিং তৈরি করার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখে প্রধান মশাইকে দিয়ে দেয়। প্রধান মশাই তাতে প্রধানের মোহর লাগিয়ে দিয়ে কাছাকাছি নিজের সরকারি অফিসে জমা করে দেয়। আর কয়েকদিন পরে একজন সরকারি ইঞ্জিনিয়ার এই স্কুলের নকশা বানানোর জন্য আর জায়গাটা ভালো করে দেখার জন্য গ্রামে চলে আসেন। এই নিন ম্যাডাম, আমি স্কুলের নকশাটা তৈরি করে দিয়েছি, আমি এর একটা কপি অফিসে জমা করে দেব। যেই সরকারের তরফ থেকে বাজেট পাস হয়ে যাবে, নতুন স্কুল তৈরি করার কাজও শুরু হয়ে যাবে। টিচারকে নতুন স্কুলের নকশা দেওয়ার পরে ইঞ্জিনিয়ার ওখান থেকে চলে যায় আর সরকারি অফিসে স্কুলের নকশাটাও দিয়ে দেয়। কিন্তু সরকারি অফিসার এই ব্যাপারে খুব ভালো করে নজরই দেন না, আর অনেক সময় কেটে যাবার পরেও স্কুল তৈরি হওয়ার কাজ শুরু হয় না। অনেক মাস অপেক্ষার করলাম, এখন তো 1 বছর হতে চলেছে, এখনো পর্যন্ত নতুন স্কুল তৈরি হওয়ার সংকেত পর্যন্ত পেলাম না। আমার তো মনে হয় না যে সরকার আমাদের জন্য স্কুল তৈরি করাবে। টিচার এই ব্যাপারে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলার জন্য তার অফিসে চলে যায়। আসুন ম্যাডাম, বসুন না, আমি তো আপনার কাছেই আসছিলাম। স্যার, আসলে আমাদের স্কুলের বিল্ডিং এর কাজ কবে থেকে শুরু হবে? 1 বছর হয়ে গেছে স্যার। বাচ্চাদের ভবিষ্যতের প্রশ্ন যে। আমি আর আপনাকে কি যে বলি, আমি তো সেদিনকেই নকশাটা দিয়ে দিয়েছিলাম, সেটা পাসও হয়ে গিয়েছিল। সরকারের তরফ থেকে যে স্কুলের বাজেটটা এসেছিল সেটা সরকারি অফিসাররা খেয়ে নিয়েছে, আর কাগজে এটাই দেখানো হয় যে স্কুল তৈরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। সরকারি অফিসারদের থেকে আশাই বা কি করব আমি? এই লোকেরা তো বাচ্চাদের ভবিষ্যৎটাও খারাপ করলো। কম করে স্কুলের টাকা তো ছেড়ে দিতেন, বেচারা বাচ্চাদের ভালো হয়ে যেত। আমি আপনার কাছে ক্ষমা চাইছি ম্যাডাম, আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ হয়ে গেল, কিন্তু এতে আমার কোনো দোষ নেই, আমি তো আমার কাজটা করেই দিয়েছিলাম। না, আমি এত সহজে বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ করতে দেব না। স্কুলের বিল্ডিং তৈরি না হলে কি হলো? আমি গাছের তলায় বাচ্চাদেরকে লেখাপড়া করাবো, কিন্তু আমি তাদের পড়াশোনা করিয়েই ছাড়বো। পরের দিন থেকে টিচার সবাইকে নিয়ে এসে একটা গাছের তলায় পড়াশোনা করাতে শুরু করে দেয়। সব বাচ্চারা এই ধরনের ক্লাস দেখে খুবই খুশি হয়। তখনই হঠাৎ করে বৃষ্টি নেমে যায় আর বাচ্চারা বৃষ্টি থেকে বাঁচার জন্য এদিক ওদিক দৌড়তে শুরু করে দেয়। আরে, কোথায় যাচ্ছ? সাবধানে বাচ্চারা, বৃষ্টিতে পিছলে যেও না। কয়েকজন বাচ্চা পাশে দাঁড়িয়ে থাকা একটা খারাপ রিকশার ভেতরে গিয়ে বসে পড়ে। ম্যাডামও রিকশার ভেতরে চলে যায় আর ড্রাইভারের সিটে বসে সে বাচ্চাদেরকে পড়াতে শুরু করে দেয়।
এটা তো আমরা ভালো জায়গা পেয়ে গেছি বাচ্চারা। আমরা এখানে বসেও পড়াশোনা করতে পারবো। কিন্তু ম্যাডাম, এই রিকশায় তো শুধু আমরা 4 জনই বসতে পারবো। বাকি স্টুডেন্টরা কি করে পড়াশোনা করবে? এই ব্যাপারে কিছু একটা ভাবতে হবে। আমি একটা উপায় বের করে নেব। তোমরা আজকের লেখাপড়া করে নাও আর বাড়ি চলে যাও। আমি কাল পর্যন্ত নতুন স্কুলের ব্যবস্থা করছি। সমস্ত বাচ্চারা যখন চলে যায় তখন ম্যাডাম একজন রিক্সা মেকানিকের কাছে চলে যায়। আমাকে বাচ্চাদের জন্য একটা নতুন স্কুল বানাবো। তুমি কি আমার সাহায্য করবে? কোনো বিল্ডিং তৈরি করা মিস্ত্রি নয় আমি। কোনো বিল্ডিং তৈরি করা আমি কোনো রাজমিস্ত্রি নই যে আপনার জন্য আমি একটা স্কুল তৈরি করে দেব। আমি রিক্সারই স্কুল বানাতে চাই, পাথরের নয়। সেই জন্যই তো তোমার কাছে এসেছি। রিক্সা স্কুল? কিন্তু সেটা কিভাবে? আমি তো আজ অব্দি কখনো এই ধরনের স্কুলের নাম শুনেইনি আর দেখিও নি, তাই না? প্রথম আপনার মুখ থেকেই শুনলাম আমি এটা। ম্যাডাম, আমি একটা গরিব মানুষ। এটা দেখে আপনি আমার সাথে ঠাট্টা করছেন না তো আবার? আর যদি আপনি ঠাট্টা নাই করে থাকেন তাহলে আপনিই বলুন না যে আমি রিক্সা স্কুলটা কিভাবে তৈরি করব। দেখো, ওখানে অনেকক্ষণ ধরে কিছু খারাপ রিক্সা রয়েছে। তুমি কি ওই সবকটাকে জুড়ে নিয়ে এরকম একটা রিক্সা স্কুল বানাতে পারো, যার মধ্যে আমার সমস্ত স্টুডেন্টরা একসাথে লেখাপড়া করতে পারবে? আচ্ছা, তাহলে এই ব্যাপার। আপনি আগে কেন বলেননি আমাকে? এটা তো আমি খুব সহজেই করতে পারবো। আপনি শুধু আমার কামালটা দেখতে থাকুন। আমি সব ভাঙা রিক্সাগুলোকে জুড়ে দিয়ে এমন একটা পাঠশালা আমি তৈরি করব যে আপনি দেখে অবাক হয়ে যাবেন। এখন এই মেকানিক সব ভাঙা রিক্সাগুলোকে এক জায়গায় গিয়ে জড়ো করে আর সেগুলোকে ওয়েল্ডিং করে জুড়ে দেয়। এই নিন ম্যাডাম, আপনার রিক্সা স্কুল আমি তৈরি করে দিয়েছি। একদম চকচক করছে, দেখুন না। পড়াশোনা করার জন্য ব্ল্যাকবোর্ডও ফিট করে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। তোমার যাই বিল হয়েছে সেটা আমায় দিয়ে দাও, আমি পে করে দিচ্ছি। আরে কি কথা বলছেন আপনি ম্যাডাম? আপনি বাচ্চাদের ভবিষ্যতের জন্য এত কিছু করছেন আর আমি এইটুকু কাজ ফ্রিতে করতে পারবো না নাকি? আর এমনিতেই আমার মেয়ে সুধাকে তো আপনিই পড়াচ্ছেন ম্যাডাম। ঠিক আছে, তাহলে আমি আসছি। বাচ্চাদের স্কুলের টাইম হয়ে গেছে। এখন টিচার রিক্সা স্কুলে বসে সেটা চালাতে শুরু করে দেয় আর বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে পিক করে নেয়। একজন মহিলাকে রিক্সা চালাতে দেখে লোকেরা তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে দেয়, কিন্তু টিচার তাদের কথায় কোনো কানই দেয় না। আরে ওই দেখো, একজন মহিলা রিক্সা চালাচ্ছে। এখন টিচার সব ছাত্রদেরকে বাড়ি থেকে নিয়ে পিক করে নেয় আর সবাইকে রিক্সা স্কুলের ভেতরে পড়াতে শুরু করে দেয়। আর ছুটি হয়ে গেলে সবাইকে আবার বাড়িতে গিয়ে ড্রপ করে আসে। আর সব বাচ্চারা মন দিয়ে পড়াশোনাও শুরু করে দেয় আর এক্সামে টপ করে। এই দেখো বাচ্চারা, আমাদের স্কুলের ব্যাপারে নিউজ পেপারে আর্টিকেল ছেপেছে। সবাই টপ করেছে। সেই জন্য সমস্ত স্টুডেন্টসদেরকে নতুন ক্লাসের জন্য শুভকামনা। এখন এই কথাটা সব জায়গাতেই ছড়িয়ে যায় যে এই টিচার স্কুল না থাকার কারণে রিক্সায় ঘুরে ঘুরে বাচ্চাদেরকে পড়াশোনা করান। সরকারের কানে যখন এই কথা পৌঁছয় তখন সরকার ওই ঘুষখোর অফিসারদের কাছ থেকে বের করে দেয় যারা স্কুল বিল্ডিংয়ের পয়সা খেয়ে নিয়েছিল। আর টিচারকে তার এই সততার জন্য অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানানো হয়।